হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। জিকে বুস্টার 3000+ স্পেশাল এমসিকিউ সিরিজের এটা তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশদে আলোচনা করব। আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং অন্যান্য অনেক ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা দেখে নিও। আশা করি এই ভিডিওগুলো থেকে তোমরা উপকৃত হবে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো বিভিন্ন এক্সামে অলরেডি এসেছে এবং আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো দেরি না করে আজকের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিটেলসে আলোচনা করে নিই। প্রথম প্রশ্ন বলছে, খারদুংলা পাস ইজ লোকেটেড ইন হুইচ মাউন্টেন রেঞ্জ? খারদুংলা পাস কোন মাউন্টেন রেঞ্জে অবস্থিত? প্রথমে জেনে রাখতে হবে এই খারদুংলা পাস এটা লাদাখে অবস্থিত, লে ডিস্ট্রিক্টের খুব কাছেই অবস্থিত লাদাখে। এবং এই খারদুংলা পাস থেকেই সায়ক এবং নেবরা যে ভ্যালি আছে সেই ভ্যালিতে যাওয়া যায়। এবং এই খারদুংলা পাস পৃথিবীর সবচেয়ে উঁচু মোটরেবল পাস, এটা প্রায় 5359 মিটার উচ্চতায় অবস্থিত। তো এই যে খারদুংলা পাস এটা হচ্ছে লাদাখ রেঞ্জে অবস্থিত, লাদাখ মাউন্টেন রেঞ্জে অবস্থিত হচ্ছে খারদুংলা পাস, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ সেট আপ আন্ডার দ্য প্রপোজাল অফ, মানে ভারতের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠিত হয়েছিল সংবিধান তৈরির জন্য, সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিসের প্রপোজালের ভিত্তিতে তৈরি হয়েছিল? সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিসের প্রপোজালের ভিত্তিতে তৈরি হয়েছিল? তো মনে রাখবে ক্যাবিনেট মিশনের প্রপোজাল অনুযায়ী, এই ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। তো এর সঙ্গে সঙ্গে মনে রাখবে এই ক্যাবিনেট মিশনের সদস্য ছিল হচ্ছে প্যাথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। এই তিনজন হচ্ছে ক্যাবিনেট মিশনের প্রধান সদস্য। তাহলে কি হলো না, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা তৈরি হয়েছিল 1946 সালে। এবং এই যে ক্যাবিনেট মিশন এর সদস্য ছিল হচ্ছে প্যাথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে এই যে ওয়েভেল প্ল্যান রয়েছে, ওয়েভেল প্ল্যান অপশান ডিতে রয়েছে। এই ওয়েভেল প্ল্যানটা অ্যাকচুয়ালি যে সিমলা কনফারেন্স হয়েছিল 1945 সালে, সেই সিমলা কনফারেন্সে প্রেজেন্ট করেছিল। ঠিক আছে, 1945 সালে জুন মাসে সিমলা কনফারেন্স হয়েছিল। তো তখন এই ওয়েভেল যে পরিকল্পনা সেটা প্রেজেন্ট করেছিল। এই যে ওয়েভেল প্ল্যান, এই ওয়েভেল প্ল্যানে বলা হয়েছিল যে একটা নতুন এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হবে, যেখানে ভাইসরয় বাদ দিয়ে সব থাকবে ভারতীয় সদস্য। মানে নতুন এক্সিকিউটিভ কাউন্সিল যেখানে ভাইসরয় হবে ইংরেজ, বাকি সবাই ভারতীয় সদস্য হবে। এটাই হচ্ছে ওয়েভেল প্ল্যানে বলা হয়েছিল। নেক্সট প্রশ্ন, অশোকান ইনস্ক্রিপশন ওয়ার ফার্স্ট ডিসিফিয়েড বাই, অশোকান ইনস্ক্রিপশন কে প্রথম পাঠোদ্ধার করেছিল? ঠিক আছে, এটা হচ্ছে মেন প্রশ্ন। প্রশ্নের অর্থ হচ্ছে অশোকের যে লিপি সেই লিপি কে প্রথম পাঠোদ্ধার করেছিল? তো উত্তর হবে হচ্ছে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ অশোকের ইনস্ক্রিপশন বা অশোকের যে লিপি সেগুলো প্রথম পাঠোদ্ধার করেছিল। এবং তিনিই প্রথম বলেছিল যে অশোকের যে আরেকটা নাম আছে দেবনাম প্রিয়দর্শী, এই নামটার বিষয়ে তিনিই প্রথম জানিয়েছিল সকলকে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফাংশন অফ আরবিআই? বলছে নিচের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটা আরবিআইয়ের ফাংশন নয়? আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফাংশন নয়। ফর্মুলেশন অফ ফিজিক্যাল পলিসি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আরবিআইয়ের কাজ নয়। বাকি যে তিনটে অপশান রয়েছে, ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, রেগুলেশন অফ ফরেন এক্সচেঞ্জ, কালেকশন অ্যান্ড পাবলিকেশন অফ ডেটা, এগুলো সবই আরবিআইয়ের কাজ। শুধুমাত্র ফর্মুলেশন অফ ফিজিক্যাল পলিসি এটা আরবিআইয়ের কাজ নয়। এর সঙ্গে সঙ্গে যে রাখবে আরবিআই যে তৈরি হয়েছিল এটা হিল্টন ইয়ং কমিশনের সুপারিশ অনুসারে। আরবিআই হিল্টন ইয়ং কমিশনের সুপারিশ অনুসারে 1934 সালে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট তার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এটা পরীক্ষা আসে যে কোন কমিশনের রিপোর্টের ভিত্তিতে বা কোন কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতে? উত্তর হবে হিল্টন ইয়ং কমিশন। এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় এক্সামে আসে যে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে ন্যাশনালাইজড হয়েছিল, মানে জাতীয়করণ করা হয়েছিল আরবিআইয়ের কবে? তো উত্তর হবে 1949 সালে। অ্যাকচুয়ালি 1949 সালে 1 জানুয়ারি 1949 সালে আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল। এইগুলো জানতে হবে আরবিআই সম্পর্কে। এবং আরবিআইয়ের গঠন এবং তার যে ফাংশন এগুলো সম্পর্কে ডিটেলসে তোমরা পড়ো, এগুলো পরীক্ষা আসে। নেক্সট প্রশ্ন, নিশাত বাগ ওয়াজ বিল্ড বাই, নিশাত বাগ কে তৈরি করেছে? নিশাত বাগ, তো উত্তর হবে আসিফ খান। আসিফ খান হচ্ছে নিশাত বাগ তৈরিও করেছে এবং তার ডিজাইনও করেছে। কত সালে? 1633 সালে। 1633 সাল নাগাদ যে নূরজাহানের ভাই
আসিফ খান এটা তৈরি করেছিল, এটা মনে রাখবে। এবং এটা ডাল লেকের কাছে অবস্থিত। ডাল লেক মানে বুঝতে পারছো যে জম্মু কাশ্মীরের ডাল লেকের কাছেই এটা অবস্থিত, এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। জম্মু কাশ্মীরের ডাল লেকের খুব কাছেই এইটা, এই যে নিষাদবাগ এটা অবস্থিত, একটা গার্ডেন অ্যাকচুয়ালি। এটা তৈরি করেছিল আসিফ খান। নেক্সট প্রশ্ন, বুদ্ধা অ্যান্ড মহাবীর ডায়েড ডিউরিং দ্য রিজাইম অফ, মানে গৌতম বুদ্ধ এবং মহাবীর কার শাসনকালে মারা গিয়েছিল? তো উত্তর হবে হচ্ছে আজাতশত্রু। তোমরা জানো যে বুদ্ধের মৃত্যুর পর প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল আজাতশত্রুর আমলেই। তো গৌতম বুদ্ধ যখন মারা গিয়েছিল তখন রাজা ছিল আজাতশত্রু, অ্যাকচুয়ালি বিম্বিসারের পুত্র আজাতশত্রু তখন রাজা ছিল। এবং যে গৌতম বুদ্ধ উনি মারা গিয়েছিল হচ্ছে কুশীনগর। ওনার মৃত্যুর ডেট নিয়ে একটু সমস্যা রয়েছে। অনেকে মনে করে 486 মানে 486 বিসি, অনেকে মনে করে 483 বিসি, এই দুটো ডেট নিয়ে কনফিউশন রয়েছে। এবং মহাবীর মারা গিয়েছিল বিহারের একটা জায়গা পাভা, তো সেই পাভাতে মারা গিয়েছিল। এবং গৌতম বুদ্ধ মারা গিয়েছিল কুশীনগরে, 80 বছর বয়সে কুশীনগরে মারা গিয়েছিল। এগুলো জেনে রাখবে। এবং তখন শাসক ছিল হচ্ছে আজাতশত্রু, এবং আজাতশত্রুর আমলেই প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 483 বিসিতে। এগুলো তোমরা জানবে এবং প্রত্যেকটা বুদ্ধিস্ট কাউন্সিল সম্পর্কে ডিটেলসে জেনে রাখবে। বিশেষ করে এই দুটো ধর্ম, বুদ্ধিজম এবং জৈনিজম, এই দুটো ধর্ম সম্পর্কে পড়তে লাগে। বহু পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে, তোমরা ডিটেলসে পড়ো। নেক্সট বলছে, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ডিউরিং দ্য রিজিম অফ, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কার শাসনকালে হয়েছিল? আমি একটু আগে বললাম যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল হচ্ছে আজাতশত্রুর আমলে। আগের প্রশ্নতেই বলেছি যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল আজাতশত্রুর আমলে। এই প্রশ্নতে বলছে যে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কার শাসনকালে হয়েছিল? উত্তর হবে হচ্ছে কালাশোকের সময়ে বৈশালীতে এটা হয়েছিল। ঠিক আছে, এটা মনে রাখবে। এবং তখন এই বুদ্ধিস্ট কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছিল হচ্ছে সাব্বাকামি বলে একজন বুদ্ধিস্ট সন্ন্যাসী, সাব্বাকামি, এটা মনে রাখবে। এটা হয়েছিল 383 বিসি। প্রথম হয়েছিল 483 আজাতশত্রুর সময়, তারপরে হয়েছিল কালাশোকের সময় 383 বিসিতে। এবং এই কনিষ্কের সময় কাশ্মীরে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, এটাও মনে রাখবে। এগুলো পরীক্ষাতে আসে, তোমরা বুদ্ধিস্ট কাউন্সিল সম্পর্কে ভালো করে ডিটেলসে পড়ো। বহু পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে এই বুদ্ধিজম এবং জৈনিজম থেকে। নেক্সট প্রশ্ন, ডিউরিং হুইচ 5-year প্ল্যান নাবার্ড ওয়াজ স্ট্যাবলিশ? পরীক্ষাতে অনেক সময় নাবার্ডের ফুল ফর্মও জানতে চায়। তো নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এই নাবার্ড 1982 সালে গঠিত হয়েছিল। তো 1982 সালে তখন কোন 5-year প্ল্যান চলছিল? এটা মনে করলেই পারবে। 1982 সালে 6th 5-year চলছিল, 6th 5-year প্ল্যান। অ্যান্সার হবে 6th 5-year প্ল্যান, অপশন সি। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে 1982 সালে 12 জুলাই এই নাবার্ড তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি যে শিবরামন কমিটি তৈরি হয়েছিল 1981 সালে, তার রেকমেন্ডেশনের ভিত্তিতে। মনে রাখবে শিবরামন কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে 1982 সালে এই নাবার্ড বা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটি তৈরি হয়েছিল। তখন 6th 5-year প্ল্যান চলছিল। নেক্সট প্রশ্ন, এই নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা সম্পর্কে বহু পরীক্ষায় জানতে চায়। মনে রাখবে 1982 সালে, অ্যাকচুয়ালি 1982 সালের 12 জুলাই, এই ডেটটা মনে রাখবে, খুব পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার, মানে পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? চতুর্থ অবস্থা আমরা সবাই জানি মেনলি 3টে অবস্থা, কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো 6টা পর্যন্ত অবস্থা হয়। তো চতুর্থ অবস্থার নাম কি? তো উত্তর হবে হচ্ছে প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। বাকি যে অবস্থাগুলো রয়েছে সেগুলো একমাত্র ল্যাবরেটরিতেই তৈরি করা সম্ভব। পদার্থের মেনলি 4টে অবস্থাকে আমরা ধরি, একটা হচ্ছে সলিড, একটা লিকুইড, একটা গ্যাসিয়াস, আর একটা হচ্ছে প্লাজমা। পরীক্ষাতে বহুবার এটা আসে, কারণ আমরা সবাই মেনলি 3টে অবস্থা সম্পর্কে জানি, নিচু ক্লাসে পড়েছি যে সলিড, লিকুইড আর গ্যাস, কিন্তু আরেকটা অবস্থা হয় সেটা হচ্ছে প্লাজমা। এটা পরীক্ষা বহুবার আসে। নেক্সট প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি সিজিএল এর প্রশ্ন, মনে রাখবে, সিজিএল এই প্রশ্নটা এসেছিল। নেক্সট প্রশ্ন, হু গেভ দ্য টাইটেল রাজা টু রামমোহন রয়? রামমোহন রয়কে কে রাজা উপাধি দিয়েছিল? বহু পরীক্ষাতে আসে, ডব্লিউবিপিএসসির ফেভারিট কোশ্চেন, এটা বহু পরীক্ষাতে অলরেডি এসেছে। তো উত্তর হবে আকবর টু, অর্থাৎ দ্বিতীয় আকবর
রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল। এর সঙ্গে সঙ্গে এই রামমোহন রায় সম্পর্কে অনেক কিছু তোমাদেরকে জানতে হবে। মনে রাখবে রামমোহন রায় হচ্ছে ব্রহ্ম সমাজ বা ব্রহ্ম সভা এর প্রতিষ্ঠাতা এবং তার সঙ্গে সঙ্গে আত্মীয় সমাজেরও প্রতিষ্ঠাতা। মনে রাখবে এটা, আত্মীয় সমাজ এবং ব্রহ্ম সমাজ এই দুটোরই প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। এই ব্রহ্ম সমাজের আগে নাম ছিল হচ্ছে ব্রহ্ম সভা, এটাও জানবে। এবং পাশাপাশি মনে রাখবে যে সতী অ্যাবলিশনের জন্য উনি কাজ করেছিলেন এবং 1929 সালে ওনার প্রচেষ্টাতেই যে সতীদাহ প্রথা সেটা রদ হয়েছিল। ঠিক আছে, এবং এই রাজা রামমোহন রায়কে বলা হয় ফাদার অফ বেঙ্গল রেনেসাঁ। ফাদার অফ বেঙ্গল রেনেসাঁ রাজা রামমোহন রায়কে বলা হয়। সতীদাহ প্রথা 1929 সালে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টাতে বন্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন, হু গেভ দ্য টাইটেল সর্দার টু বল্লভভাই প্যাটেল? এই দুটো টাইটেল সম্পর্কে প্রচুরবার পরীক্ষাতে আসে। বলছে কি না, হু গেভ দ্য টাইটেল সর্দার টু বল্লভভাই প্যাটেল? বল্লভভাই প্যাটেলকে সর্দার টাইটেল কে দিয়েছিল? এই প্রশ্নটার উত্তর অনেকে ভুল করে। তো এই প্রশ্নটার অ্যাকচুয়াল উত্তর হবে হচ্ছে ওম্যান অফ বারদৌলি। তো এই যে বল্লভভাই প্যাটেল ইনি বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত। অ্যাকচুয়ালি গুজরাটের একটা কৃষক আন্দোলন যেটা 1928 সালে হয়েছিল, হ্যাঁ, সেখানে ইনি এক নেতা ছিলেন বারদৌলি সত্যাগ্রহের সময় 1928 সালে কৃষক আন্দোলন। এই আন্দোলন যখন সফল হয়েছিল বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল। কিন্তু এটা অনেকে মহাত্মা গান্ধী অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু এটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে হচ্ছে ওম্যান অফ বারদৌলি, অর্থাৎ বারদৌলির মহিলারা। এর সঙ্গে সঙ্গে তুমি জেনে রাখবে, তোমরা জানবে যে 31 অক্টোবর ওনার জন্মদিনকে স্মরণ করে আমাদের দেশে ন্যাশনাল ইউনিটি ডে পালিত হয়। ন্যাশনাল ইউনিটি ডে 31 অক্টোবর, এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হ্যাঁ, এর সঙ্গে জানবে এই যে ন্যাশনাল ইউনিটি ডে এটা 2014 সাল থেকে শুরু হয়েছে, এটা মনে রাখবে। এগুলো পরীক্ষায় বহু পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, ধুঁয়াধার ফলস আর সিচুয়েটেড অন হুইচ রিভার? ধুঁয়াধার ফল কোন নদীতে অবস্থিত? ধুঁয়াধার ফলস, এটা মনে রাখবে। ধুঁয়াধার ফলস হচ্ছে নর্মদা নদীতে অবস্থিত, নর্মদা নদীর উপর অবস্থিত। এবং এই ধুঁয়াধার ফলস নর্মদা নদীর উপরে ওই যে মধ্যপ্রদেশের জব্বলপুর ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে রয়েছে। মধ্যপ্রদেশের জব্বলপুর ডিস্ট্রিক্টে এই ধুঁয়াধার ফলস রয়েছে নর্মদা নদীর উপরে। এবং এর সঙ্গে সঙ্গে জানবে যে এই যে নর্মদা এটা হচ্ছে অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। আরও কয়েকটা বিষয় যেটা আসে, যেটা হলো যে রিফ্ট ভ্যালি অর্থাৎ হচ্ছে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? মনে রাখবে দুটো নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, একটা হচ্ছে তাপ্তি আর একটা হচ্ছে নর্মদা। এই পরীক্ষায় বহুবার পরীক্ষাতে এসেছে, বহুবার পরীক্ষাতে এই প্রশ্ন এসেছে যে কোন নদী গ্রস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো অ্যান্সার হবে নর্মদা এবং তাপ্তি, যেটা থাকবে অপশানে সেটা, অনেক সময় দুটো থাকতে পারে, নর্মদা আর তাপ্তি, মনে রাখবে। আর এটাই নর্মদা নদী হচ্ছে ওই যে ওয়েস্ট ফ্লোয়িং রিভার রয়েছে অর্থাৎ পশ্চিমে প্রবাহিত নদী, তার মধ্যে সবচেয়ে বড়, পশ্চিমে প্রবাহিত নদীগুলির মধ্যে সবচেয়ে বড় নদী হচ্ছে নর্মদা। এইগুলো জানলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, অপটিক ফাইবার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ? অপটিক ফাইবার কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে কাজ করে? তো অ্যান্সার হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে কি হলো, অপটিক ফাইবার কাজ করে হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উপর, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নীতির উপর ভিত্তি করে। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য অথর অফ রামচরিত মানস? বহু বহু পরীক্ষাতে আসে। হু ওয়াজ দ্য অথর অফ রামচরিত মানস, অর্থাৎ রামচরিত মানসের লেখককে? মনে রাখবে রামচরিত মানসের লেখক হচ্ছে তুলসীদাস। এর সঙ্গে সঙ্গে যেটা জানবে, শুধু যদি বলে রামচরিত, তো রামচরিতের লেখক হবে হচ্ছে সন্ধ্যাকর নন্দী, অপশান সি যেটা সন্ধ্যাকর নন্দী, উনি শুধু রামচরিতের লেখক, কিন্তু রামচরিত মানসের লেখক হচ্ছে তুলসীদাস। এর সঙ্গে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো কালিদাসের লেখা কয়েকটা বিখ্যাত গ্রন্থ কী কী রয়েছে? কুমার সম্ভাবা, অভিজ্ঞান শকুন্তলাম, রঘুবংশম, মেঘদূতম ইত্যাদি। এই গ্রন্থগুলোই মেনলি রয়েছে, এর মধ্যে কোনো একটা থাকবে না। অপশান পরীক্ষাতে কেমন প্রশ্ন পড়বে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন গ্রন্থটি কালিদাসের লেখা নয়, এরকম প্রশ্ন পড়বে। সেখানে তিনটে থাকবে যেটা কালিদাসের লেখা এবং একটা থাকবে যেটা কালিদাসের লেখা নয়। তোমরা যদি নামগুলো মনে রাখো তাহলেই পারবে। কী কী নাম আরেকবার বলে দিচ্ছি, কুমার সম্ভাবা, অভিজ্ঞান শকুন্তলাম, রঘুবংশম, মেঘদূতম, মেনলি এই বইগুলো সম্পর্কেই আসে। আরও কয়েকটা বই রয়েছে, এইগুলোই জানবে মেনলি। নেক্সট প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য গভর্নর টু প্রমুলগেট অর্ডিন্যান্স? মানে সংবিধানের কোন ধারা রাজ্যপালকে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা দিয়েছে? সংবিধানের কোন ধারা রাজ্যপালকে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা দিয়েছে? তো অ্যান্সার হচ্ছে আর্টিকেল 213, মানে আর্টিকেল 213 নম্বর ধারা গভর্নরকে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা দিয়েছে। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে যদি 1, 2, 3 হয় মানে 123 নম্বর ধারা রাষ্ট্রপতিকে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা দিয়েছে। কখন? এটা হচ্ছে এই যে 123 নম্বর ধারায়
প্রেসিডেন্টের একটা ল মেকিং পাওয়ার দেওয়া হয়েছে। তো প্রেসিডেন্ট যখন দুটো হাউসই সেশনে থাকে না তখন নিজে অর্ডিন্যান্স জারি করতে পারে প্রয়োজন হলে। ঠিক আছে, দুটো হাউস যখন সেশন হয় না তখনই এটা করে প্রেসিডেন্ট। নেক্সট প্রশ্ন, ইনক্লুসিভ গ্রোথ ইজ আ ফার্স্ট ইউজড ইন ইন্ডিয়াস হুইচ 5 ইয়ার প্ল্যান। মানে এই যে ইনক্লুসিভ গ্রোথ এই যে শব্দটা, এটা ভারতের কোন 5 ইয়ার প্ল্যানে বলা হয়েছে? যে বিভিন্ন যে 5 ইয়ার প্ল্যান রয়েছে, তোমরা 5 ইয়ার প্ল্যান সম্পর্কে ডিটেলসে পড়বে, আমি পরে ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখো। তো এই 5 ইয়ার প্ল্যানের মধ্যে কোন 5 ইয়ার প্ল্যানে ইনক্লুসিভ গ্রোথ শব্দটা ব্যবহার করা হয়েছে? তো উত্তর হবে হচ্ছে 11th এবং 12, এই দুটোতেই, দুটো যে 5 ইয়ার প্ল্যান 11th এবং 12 দুটো 5 ইয়ার প্ল্যানেই ইনক্লুসিভ গ্রোথ কথাটা ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত যখন 11th 5 ইয়ারের টাইম পিরিয়ড ছিল তখন একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এই শব্দটা ব্যবহার করা হয়েছিল। আর 12th 5 ইয়ার প্ল্যানে বলা হয়েছিল ফোকাস অন মোর ফাস্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। তো সেই হিসাবে এই 11th আর 12th 5 ইয়ার প্ল্যানে এই ইনক্লুসিভ গ্রোথের কনসেপ্টটা দেওয়া হয়েছিল মেনলি। এর সঙ্গে সঙ্গে তোমরা জানবে যে যে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল হচ্ছে 1950 সালে এবং প্রথম 5 ইয়ার প্ল্যান চালু হয়েছিল 1951 সাল থেকে, এগুলো জেনে রাখবে। এবং প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান ছিল হচ্ছে তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। 1950 সালে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল, বহু পরীক্ষাতে আসে, প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানের ডিটেলস তোমরা পড়বে, পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, কুলিক বার্ড স্যাঞ্চুয়ারি ইজ লোকেটেড নিয়ার। কুলিক বার্ড স্যাঞ্চুয়ারি কিসের কাছে অবস্থিত? এখানে বিভিন্ন জায়গার নাম রয়েছে, তো কার কাছে কুলিক বার্ড স্যাঞ্চুয়ারি অবস্থিত? তো মনে রাখবে এই কুলিক বার্ড স্যাঞ্চুয়ারি অ্যাকচুয়ালি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত। তো অ্যান্সার হবে অপশান এ, রায়গঞ্জ। এখানে দেখো নিচে অপশান রয়েছে রাজগঞ্জ, দেখো সামান্যর জন্য চেঞ্জ হবে, রায়গঞ্জ আর রাজগঞ্জ। উত্তর হবে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের বহু পরীক্ষাতে এটা আসে। হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে যেটা কেওলাডিও ন্যাশনাল পার্ক, যার বর্তমান নাম, আগে নাম ছিল হচ্ছে ভরতপুর বার্ড স্যাঞ্চুয়ারি, সেটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় বার্ড স্যাঞ্চুয়ারি, এশিয়ার সবচেয়ে বড়। আর যদি বলে যে ভারতের সবচেয়ে বড় বার্ড স্যাঞ্চুয়ারির নাম কি, তখন উত্তর হবে নাল সরোবর বার্ড স্যাঞ্চুয়ারি। তো এই নাল সরোবর অ্যাকচুয়ালি গুজরাটে অবস্থিত, গুজরাটের নাল সরোবর বার্ড স্যাঞ্চুয়ারি হচ্ছে ভারতের সবচেয়ে বড় বার্ড স্যাঞ্চুয়ারি। এবং ভরতপুর বার্ড স্যাঞ্চুয়ারি বা যার বর্তমান নাম কেওলাডিও ন্যাশনাল পার্ক, তো এই কেওলাডিও ন্যাশনাল পার্ক হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় বার্ড স্যাঞ্চুয়ারি। আর এই কুলিক বার্ড স্যাঞ্চুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাছে অবস্থিত, মনে রাখবে, এগুলো পরীক্ষা আসে। নেক্সট প্রশ্ন, ডায়মন্ড মাইন্স ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া। হীরের খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? হীরের খনি, তোমরা একটা নাম শুনবে পান্না, পান্না জেলা, মধ্যপ্রদেশের পান্না জেলা। অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পান্না জেলায় ভারতের হীরের খনি রয়েছে, মধ্যপ্রদেশের পান্না জেলা, এবং এখানেই সবচেয়ে বেশি পরিমাণ হীরে উত্তোলন করা হয়। নেক্সট প্রশ্ন, ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন কজ পেরিনিসিয়াস অ্যানিমিয়া। ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন কজ পেরিনিসিয়াস অ্যানিমিয়া, কোন ভিটামিনের অভাবে পেরিনিসিয়াস অ্যানিমিয়া হয়ে থাকে, কোন ভিটামিনের অভাবে? তো অ্যান্সার হচ্ছে ভিটামিন B5। B5 এই ভিটামিন থেকে বহু প্রশ্ন আসে, আমার চ্যানেলে ভিডিও একটা রয়েছে, আমি পরে আরও ভিডিও দেবো, ডিটেলস ভিডিও, সেটা মেনলি এমসিকিউ ভিডিও ছিল, আমি ডিটেলস একটা ভিডিও দেবো ভিটামিনের উপরে, কারণ ভিটামিন থেকে বহু প্রশ্ন আসে। এর সঙ্গে সঙ্গে তোমরা জেনে রাখবে যে ভিটামিন B5 এর বিজ্ঞানসম্মত নাম কি, প্রত্যেকটা ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম এবং তার অভাবে কোন ডিসিজ হয় এবং তার উৎস কী, এগুলো সম্পর্কে পরীক্ষা আসে, তোমরা জেনে রাখবে। তো B5 ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থোজেনিক অ্যাসিড, প্যান্থোজেনিক অ্যাসিড। তার উপরে যেটা রয়েছে B12, এই B12 এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সাইনোকোবালামিন, মনে রাখবে, সাইনোকোবালামিন। সাইনোকোবালামিন হচ্ছে B12 এর বিজ্ঞানসম্মত নাম, আর B5 এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থোজেনিক অ্যাসিড। আর সবার উপরে যেটা রয়েছে ভিটামিন ই, ভিটামিন ইর হচ্ছে বিজ্ঞানসম্মত নাম টোকোফেরল, টোকোফেরল, টোকোফেরল। আর ভিটামিন কে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফিলোকুইনন, ফিলোকুইনন, ফিলোকুইনন হচ্ছে ভিটামিন কে এর বিজ্ঞানসম্মত নাম। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে ভিটামিন দুই প্রকার, একটা হচ্ছে ওয়াটার সলিউবেল আর একটা হচ্ছে ফ্যাট সলিউবেল। তো KADE মানে KADE এই চারটে ভিটামিন হচ্ছে ওয়াটার সলিউবেল, আর বাকি যে দুটো রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স আর সি, বি কমপ্লেক্সের মধ্যে B1 B2 B3 B5 B12 এগুলো সব আসবে, বি কমপ্লেক্স আর সি এই দুটো হচ্ছে ওয়াটার ফ্যাট সলিউবেল ভিটামিন, এগুলো মাথায় রাখবে, পরীক্ষা প্রশ্ন পড়ে এখান থেকে, আমি যখন ডিটেলস ভিডিও দেবো তোমরা দেখো। নেক্সট প্রশ্ন, সাতলাজ রিভার ইজ আ ট্রিবিউটারি অফ হুইচ রিভার। সাতলাজ রিভার ইজ আ ট্রিবিউটারি অফ হুইচ রিভার। সাতলাজ নদী কোন নদীর উপনদী? খুবই সহজ, সাতলাজ নদী হচ্ছে সিন্ধু নদীর উপনদী, অর্থাৎ ইন্দাস, প্রথম অপশান এ হচ্ছে ইন্দাস রিভার, তার উপনদী হচ্ছে সাতলাজ। সাতলাজ, ঝিলাম, বিয়াস, রবি এগুলো সবই হচ্ছে
সিন্ধু নদীর উপনদী। এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই সাতলাজ নদীর উৎপত্তি হয়েছে হচ্ছে কৈলাস পর্বতের কাছে। কৈলাস পর্বতের কাছে একটা হ্রদ রয়েছে, তার নাম হচ্ছে রক্ষাতাল, টিবেটে। এগুলো টিবেটে অবস্থিত, তিব্বতে যে রক্ষাতাল হ্রদ রয়েছে মাউন্ট কৈলাসের কাছে, তো সেখান থেকে এই সাতলাজ নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট লাইন অফ ডিমার্কেশন বিটুইন টু কান্ট্রি? সহজ কথায় বলতে গেলে মানে এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটা দুটো দেশের মধ্যে বর্ডার লাইন নয়, মানে কোন রেখাটি দুটো দেশের মধ্যে বর্ডার লাইনের নাম নয়, সহজ কথায়। তো তোমরা জানো যে ডুরান্ড লাইন হচ্ছে অ্যাকচুয়ালি ভারত আর আফগানিস্তানের মধ্যে রয়েছে। ম্যাকমোহন লাইন ভারত আর চীনের মধ্যে রয়েছে, যেটা নিয়ে ডিসপুট রয়েছে। ম্যাগিনট লাইন যেটা হচ্ছে জার্মানি আর ফ্রান্সের মধ্যে রয়েছে। তাহলে এই যে প্লিমসোল এটা আমি জানি না কোথায় আছে কী লাইন, তো এই প্লিমসোল লাইনটা হচ্ছে কোনো দেশের মধ্যে বর্ডার নয়, কোনো দুটো দেশের মধ্যে বর্ডার নয়। তাহলে কী বললাম, ডুরান্ড লাইন হচ্ছে ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে, ম্যাকমোহন লাইন হচ্ছে চীন আর ভারতের মধ্যে, ম্যাগিনট লাইন হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। তাহলে বাদ পড়ে থাকলো কোনটা? প্লিমসোল লাইন। এভাবে তোমরা এলিমিনেশন মেথডেও কিন্তু অ্যান্সার দিতে পারবে, যে তোমরা তিনটে জানো একটা জানো, তার মানে বুঝবে ওটাই অ্যান্সার হবে। আর তিনটে তো কনফার্ম জানো যে কোনটা কোন দেশের মধ্যে লাইন, উত্তর হবে প্লিমসোল লাইন। এই লাইনটার নামই আমি শুনিনি, প্লিমসোল লাইন। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের উচ্চতম বিন্দু কোনটা? সবচেয়ে সহজ কথায় পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জায়গা কোনটা? তো অ্যান্সার হচ্ছে সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পয়েন্ট বা উঁচু বিন্দু। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পর্বত শৃঙ্গ যার উচ্চতা 3636 মিটার। অনেক বইতে 3630 মিটার থাকে, 3636 মিটার, মনে রাখবে এটা। আর তার সঙ্গে সঙ্গে যে রাখবে এই যে টাইগার হিল রয়েছে, টাইগার হিল অপশান ডিতে রয়েছে, এর উচ্চতা হচ্ছে 2590 মিটার। ঠিক আছে, 2590 মিটার হচ্ছে টাইগার হিলের উচ্চতা, যেটা দার্জিলিং জেলায় অবস্থিত। এবং এই টাইগার হিল থেকেই টাইগার হিল থেকেই যে কাঞ্চনজঙ্ঘা সেটা খুব ভালো দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা পর্বত খুব ভালো দেখা যায়, এটা মনে রাখবে। আর এর সঙ্গে সঙ্গে জানবে যে এই যে রয়েছে না গোরগাবুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অ্যাকচুয়ালি চেমতাবুরু। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে চেমতাবুরু। আর এই যে রয়েছে গোরগাবুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 677 মিটার। আর চেমতাবুরু যেটা সবচেয়ে উঁচু অযোধ্যা পাহাড়ে, সেটার উচ্চতা হচ্ছে 699 মিটার। এগুলো মাথায় রাখবে, এগুলো আমি মনে রেখেছি। অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত, টাইগার হিল দার্জিলিং জেলায় অবস্থিত, এবং সান্দাকফু দার্জিলিং জেলার মধ্যেই পড়ে। নেক্সট প্রশ্ন, রাউন্ড রিভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ? রাউন্ড রিভলিউশন মানে গোল বিপ্লব। তো গোল বিপ্লব হচ্ছে পটেটো, আলুর সঙ্গে সম্পর্কযুক্ত গোল বিপ্লব। এর সঙ্গে সঙ্গে তোমরা জানবে অনিয়নের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে পিঙ্ক রিভলিউশন, অনিয়নের সঙ্গে। হ্যাঁ, তার সঙ্গে জানবে টমেটো হচ্ছে রেড রিভলিউশন। আর নিচে যে অপশান ডিতে রয়েছে এগ হচ্ছে সিলভার রিভলিউশন। শুধুমাত্র সিলভার নয়, যে কোনো পোলট্রি যে উন্নতি সেটা হচ্ছে সিলভার রিভলিউশনের মধ্যে আসে। পোলট্রি ডেভেলপমেন্ট সিলভার রিভলিউশনের মধ্যে আসে। তাহলে কী হলো, অনিয়ন হচ্ছে পিঙ্ক রিভলিউশন, টমেটো হচ্ছে রেড রিভলিউশন, পোটাটো হচ্ছে রাউন্ড রিভলিউশন, এবং এগ হচ্ছে সিলভার রিভলিউশন। তোমরা এগুলো জেনে রেখো, প্রয়োজনে তোমরা খাতায় নোট করো, এগুলো সম্পর্কে বহু পরীক্ষাতেই আসে। নেক্সট প্রশ্ন, হুইচ শিখ গুরু স্ট্যাবলিশ আকাল তৎ কোন শিখ গুরু প্রতিষ্ঠা করেছিল? তোমরা রাখবে আকাল তৎ প্রতিষ্ঠা করেছিল গুরু হারগোবিন্দ। ইনি হচ্ছে অ্যাকচুয়ালি 10টা যে শিখ গুরু আছে তার মধ্যে ইনি 6th শিখ গুরু, মানে 6 নম্বর শিখ গুরু হচ্ছে গুরু হারগোবিন্দ। এই গুরু হারগোবিন্দ হচ্ছে 5ম শিখ গুরু, গুরু অর্জুন দেবের ছেলে, এবং গুরু অর্জুন দেবকে হত্যা করেছিল মুঘল এম্পায়ার জাহাঙ্গীর। এগুলো মনে রাখবে। নেক্সট যা জানবে সেটা হচ্ছে এই যে গুরু অঙ্গদ, এই গুরু অঙ্গদ হচ্ছে 2nd শিখ গুরু। অর্থাৎ প্রথম হচ্ছে গুরু নানক দেব, শিখ ধর্মের প্রবক্তা গুরু নানক দেব, তারপরে আসবে হচ্ছে গুরু অঙ্গদ হচ্ছে 2য় শিখ গুরু। আর তারপর আছে গুরু অর্জুন দেব, ইনি হচ্ছে 5ম শিখ গুরু। আর গুরু রামদাস হচ্ছে 4th শিখ গুরু, এগুলো তোমরা জেনে রাখবে। এখানে দেখো গুরু অর্জুন দেব হচ্ছে 5th শিখ গুরু, গুরু রামদাস হচ্ছে 4th শিখ গুরু, গুরু হারগোবিন্দ হচ্ছে 6th শিখ গুরু, আর গুরু অঙ্গদ হচ্ছে 2nd শিখ গুরু। আর প্রথম তোমরা জানো। নেক্সট প্রশ্ন, হুইচ এক্সটিংক্ট অ্যানিমেল ইউজড ইন দ্য লোগো অফ WWF বা WWF এর লোগোতে কোন
এক্সটিংক্ট অ্যানিমেলের সিম্বল রয়েছে? সহজ কথায় অ্যান্সার হচ্ছে জায়েন্ট পান্ডা, পান্ডার ছবি রয়েছে। মনে রাখবে এই WWF এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। 1986 সালের আগে পর্যন্ত WWF এর পুরো নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। 1986 সালের পরে এই নামটা চেঞ্জ করে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার রাখা হয়েছে। এবং এই যে WWF এটা স্ট্যাবলিশ হয়েছিল হচ্ছে 1961 সালে, এগুলো মনে রাখবে। এবং এর লোগোতে জায়েন্ট পান্ডা অর্থাৎ পান্ডার ছবি রয়েছে। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান ইজ কল্ড ম্যাগনা কার্টার অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? কোনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনা কার্টার নামে পরিচিত? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনা কার্টার নামে পরিচিত। তো অপশান রয়েছে উডস ডিসপ্যাচ, চার্টার অ্যাক্ট 1813, ফারুকশিয়ার ফারমান, নান অফ দ্য অ্যাবাব। তো অ্যান্সার হচ্ছে ফারুকশিয়ার ফারমান। 1717 সালে ফারুকশিয়ার যে ফারমান জারি করেছিল সেটাই হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনা কার্টার বলা হয়। অ্যাকচুয়ালি এই ফারুকশিয়ার ফারমানের পরে বাংলা, বিহার এবং উড়িষ্যাতে ট্যাক্স ফ্রি বিজনেস শুরু করেছিল ইংরেজরা। ট্যাক্স ফ্রি বিজনেস 1717 সালের পরে থেকে শুরু করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার ফলে ওই বাংলা, বিহার, উড়িষ্যার যে দেশীয় শিল্পগুলো ছিল সেগুলোর প্রচুর ক্ষতি হয়েছিল। তারপরে ইতিহাস তো আমরা সবাই জানি। আর প্রথম অপশান যেটা রয়েছে দেখো, উডের ডিসপ্যাচ বা উডস ডিসপ্যাচ, মানে অ্যাকচুয়ালি উডের নির্দেশনামা, এটার বাংলা উডের নির্দেশনামা। এটা অ্যাকচুয়ালি শিক্ষা সংক্রান্ত একটা নির্দেশনামা। বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট উড তৎকালীন যে গভর্নর লর্ড ডালহৌসিকে 1854 সালে একটা নির্দেশনামা দিয়েছিল অ্যাকচুয়ালি শিক্ষা সম্প্রসারণের জন্য। ভারতবর্ষে ইংরাজি শিক্ষা এবং নারী শিক্ষা সম্প্রসারণের জন্য একটা নির্দেশনামা দিয়েছিল। মনে রাখবে এই উডের ডিসপ্যাচ অনুসারেই কলকাতা ইউনিভার্সিটি তৈরি হয়েছিল 1857 সালে। তাহলে কী হলো, উডের ডিসপ্যাচ হচ্ছে 1854 সালে আর ইউনিভার্সিটি হচ্ছে 1857 সালে। এগুলো মনে রাখবে, বহু পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, বিবি কা মকবরা ওয়াজ বিল বাই? বিবি কা মকবরা কে তৈরি করেছিল? বিবি কা মকবরা, তো এটা অ্যাকচুয়ালি তৈরি করেছিল হচ্ছে আজম শাহ। এটা অ্যাকচুয়ালি তৈরি করেছিল আজম শাহ, কিন্তু উত্তর হবে ঔরঙ্গজেবের। কারণ হচ্ছে মনে রাখবে আজম খাঁ হচ্ছে ঔরঙ্গজেবের ছেলে। তো আজম খাঁ তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই যে বিবি কা মকবরা, বা যেটাকে আমরা বলে থাকি রাবিয়া দুরানি টম্ব, সেই রাবিয়া দুরানি টম্ব তৈরি করেছিল। কত সালে তৈরি করেছিল? 1668 সালে। তাহলে কী হবে, অপশান যদি থাকে আজম শাহ তাও হবে, অপশান যদি ঔরঙ্গজেব থাকে তাও হবে। আবার এই যে বিবি কা মকবরা, এটাকে বলা হয় দক্ষিণী তাজ, মানে তাজ অফ দ্য ডেকিন, দক্ষিণের তাজ। তাজমহলের কথা বলছে এখানে, এটা মনে রাখবে। বিবি কা মকবরা আরেকটা নাম হচ্ছে দক্ষিণী তাজ বা তাজ অফ দ্য ডেকিন। এটা তৈরি করেছিল ঔরঙ্গজেবের ছেলে আজম শাহ তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে। তাই ঔরঙ্গজেবও হতে পারে, আজম খাও অপশান অনুযায়ী হতে পারে। নেক্সট প্রশ্ন, মনসবদারি সিস্টেম ইন্ট্রোডিউসড বাই আকবর ওয়াজ বোরোড ফর্ম? মানে আকবর যে মনসবদারি সিস্টেম এনেছিল সেটা কোন দেশ থেকে আকবর নিয়েছিল? ঠিক আছে, মানে কোন দেশ থেকে আকবর এই মনসবদারি সিস্টেম সম্পর্কে জেনেছিল? সহজ কথায় তো অ্যান্সার হবে হচ্ছে মঙ্গোলিয়া। এই যে মনসবদারি কনসেপ্ট এটা মঙ্গোলিয়াতে আগে চলতো, তো মঙ্গোলিয়া থেকে আকবর এই মনসবদারি সিস্টেম এনেছিল, ভারতে তৈরি করেছিল। এবং মনে রাখবে এই মনসবদার শব্দের অর্থ অনেক সময় জানতে চায়। মনসবদার একটা আরবিক শব্দ যার অর্থ হচ্ছে র্যাঙ্ক অর পজিশন, মানে পদমর্যাদা। মনসবদার শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা বা র্যাঙ্ক, অনেক সময় অপশানে পজিশনও থাকতে পারে। তো 1571 সাল নাগাদ এই মনসবদারি সিস্টেম চালু করেছিল আকবর। এই মনসবদারি সিস্টেমের যে কনসেপ্ট সেটা আকবর পেয়েছিল মঙ্গোলিয়া থেকে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, হু গেভ দ্য পারমিশন টু জব চার্নক টু ডু বিজনেস ইন বেঙ্গল? জব চার্নককে বেঙ্গলে বিজনেস করার পারমিশন কে দিয়েছিল? জব চার্নককে বেঙ্গলে বিজনেস করার পারমিশন কে দিয়েছিল? একটু আগে বলেছি ফারুকশিয়ার ফারমান সম্পর্কে, অ্যান্সার হবে ফারুকশিয়ার পারমিশন দিয়েছিল জব চার্নককে কলকাতায় বিজনেস করার জন্য। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য হেড অফ দ্য ডিফেন্স ফোর্স অফ ইন্ডিয়া? হু ইজ দ্য হেড অফ দ্য ডিফেন্স ফোর্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ডিফেন্স ফোর্সের প্রধান কে? তো তোমরা জেনে রাখবে যে সুপ্রিম কমান্ডার হচ্ছে ভারতের ডিফেন্স ফোর্সের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ভারতের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার। এখানে সেটাই জানতে চাইছে, এখানে লিখেছে হেড অফ দ্য, অ্যাকচুয়ালি সুপ্রিম কমান্ডার হয়, এটা মনে রাখবে। এর উপর যেটা রয়েছে দেখো অপশান বি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো জেনে রাখবে বর্তমান ভারতের চিফ জাস্টিস হচ্ছে NV রামানা, এবং ইনি হচ্ছে ভারতের 48তম চিফ জাস্টিস। 2021 সালের এপ্রিল মাসে ইনি ভারতের চিফ জাস্টিস পদে এসেছে। এবং এনার আগে ছিল হচ্ছে শারদ অরবিন্দ ববদে, এগুলো মনে রাখবে এই নামগুলো, ঠিক আছে। 47তম হচ্ছে শারদ অরবিন্দ ববদে, আর তারপরে এসেছে NV রামানা, ইনি বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া।
2021 সালে ইনি এই চিফ জাস্টিস পদে এসেছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও না দেখে থাকলে। ধন্যবাদ।